নমস্কার। সকাল সকাল আমি রেডি হয়ে ডিউটি জয়েন করেছি। একটু পরেই আমরা খাদান সিনেমাটি দেখতে যাব। আজকেই রিলিজ করেছে, তো সকাল সকাল হঠাৎ করেই প্ল্যান হলো যে সিনেমা দেখতে যাবার। অনলাইনে বুক করে রেখেছি, কিন্তু যাওয়ার আগে যতটা পারছি কাজ গুছিয়ে নিয়ে যাচ্ছি। সকাল থেকে প্রায় বেলা 1টা পর্যন্ত বেশ ভিড় থাকে, আবার ওই বেলাতে 4টে থেকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত ভিড়টা অনেকটা থাকে। মাঝে কয়েকটা ঘন্টা থাকে একটু হালকা ভিড়। আর আমরা ঠিক সেই সময়টাই সিনেমার টিকিটগুলো বুক করেছিলাম গীতাঞ্জলি সিনেমা হলে। আবার বহুদিন পরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি। আমি খুব বেশি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি। আমার প্রথম সিনেমা দেখা গীতাঞ্জলি হলে সাথী সিনেমাটি। আমি তখন এতই ছোট যে সিনেমা দেখতে গিয়ে মায়ের সাথে আমি ঘুমিয়ে গেছিলাম। যখন আমার ঘুম ভাঙে, ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি শুনে ঘুম চোখে, তখন সিনেমার দৃশ্যটি খুব চেনা চেনা লাগছিল। পরবর্তীকালে যখন সিনেমাটা আবার দেখেছি, তখন বুঝতে পারলাম ওই সিনেমার ওইটুকু দৃশ্য আমাদের এই গীতাঞ্জলি হলেই শ্যুট করা হয়েছিল। সকাল থেকে রেডি হয়ে এই যে এনার জন্য এত লেট হয়ে যায় যে 8 ঘন্টা লেটে আমরা সিনেমা দেখতে যাচ্ছি। কথা ছিল সোনাঝুরি ঘুরবো, কত কি করবো, শাড়ি টাড়ি পরে রেডি হয়েই আছি। কোথাও যাওয়া হলো না, 8 ঘন্টা লেটে দেখি আবার ঢুকতে পারি কিনা। এই তো এখান দিয়ে एक दिन ये बुरा सपना সিনেমা হলে পৌঁছাতে বেশ কিছুটা লেট হওয়ার কারণে কিছুক্ষণ সিনেমা দেখার পরে দেখছি ইন্টারমিশন। তখন দেখতে পেলাম প্রচুর দর্শক হয়েছিল এবং তারা সবাই খুব সুন্দর করে সিনেমাটা এনজয় করছিল। সিনেমা হলের বাইরেটা বেশ সুন্দর দেখতে। এখানে সিনেমা শেষ হবার পরে প্রায় অনেকেই দেখেছি অনেক ফটোশ্যুট করে। আজকে সবাই সেটাই করছিল, আর আমরা খুব বেশিক্ষণ লেট করিনি, কিছুক্ষণ এখানে থেকে তারপরে একেবারে বাড়ি ফিরে এসেছি। টিকিট ধরানো না বোলপুর শান্তিনিকেতনে এবং তার আশেপাশের জায়গায় কবির লেখা গান, কবিতার লাইন, তার মূর্তি আশেপাশে তো দেখতে পাবেনই। কবিগুরুর নোবেলপ্রাপ্ত কাব্যগ্রন্থের নাম গীতাঞ্জলি, আর এই সিনেমা হলটির নামও গীতাঞ্জলি। তাই ছোট্টবেলায় ভাবতাম এই সিনেমা হলটির কারণেই বোধহয় উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যদিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলেছে। ফিরতি পথে হালকা টিফিন সেরে নিয়েছি। আর সেদিন যেহেতু আমার সোনাঝুরি যাওয়া হয়নি, তাই পরের দিন আমি আর কোয়েল আবার দুপুরবেলায় রওনা দিয়েছিলাম সোনাঝুরির উদ্দেশ্যে। ডিসেম্বরে আবার এসেছি সোনাঝুরিতে। বহু বছর পরে আসলাম, প্রায় 1 বছর বোধহয়। আর ডিসেম্বরে এই সময় এত পর্যটকের আসে দেখা করতে, প্রচুর ভিড় থাকে। এটা আবার এক্সট্রা মেলা বসেছে এখন, মানে এতটা থাকে না সারাক্ষণ। আর সব জায়গায় প্রচুর ভিড়। ঘুরি
বাজে বাজে বাঁশের বাঁশি। খোয়াইয়ের হাট নামের ভেতরেই একটা হারিয়ে যাওয়ার ছোঁয়া আছে। হারিয়ে যেতে পারেন আপনি ধামসা মাদল বাঁশির আওয়াজে, হারিয়ে যেতে পারেন গ্রাম বাংলার পিঠে পুলিতে, হারিয়ে যেতে পারেন নানান টকঝাল মিষ্টি মাখামাখিতে, বা আপনি হারিয়ে যেতে পারেন গাছগাছালির আলিঙ্গনে। সারা বছরের তুলনায় শীতকালীন জনমানবের উপচে পড়া ভিড় একটু বেশি চোখে পড়ে, তাতে কিন্তু দম বন্ধ হয়ে যাবে না। যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই সুন্দর সুন্দর সাজিয়ে রাখা বর্ষায় আপনার মন জোড়াবে। এইগুলো কত করে? এগুলো কত করে? এইগুলো আমি ভালো লাগে। আরো আছে। কবিগুরু চাইতেন এই অঞ্চল সংলগ্ন মানুষেরা তাদের হাতের তৈরি জিনিস একটি হাটের মাধ্যমে বেচাকেনার সুযোগ পান। যদিও এই হাটটি সেই সময়কার নয়, তবে এই হাটটি কিন্তু কবির চিন্তা ভাবনার স্বাক্ষর বহন করে চলেছে। So why don't you do it in maintenance? সেই জন্যই এখানে এসেছি, কারণ এই জন্য বললাম যে রাঙামাটির রাস্তা বেয়ে গ্রামের লোক যাবে হাট করতে। পশ্চিমের আকাশ প্রান্তে আঁকা থাকবে একটি নীলাঞ্জন রেখা। সোনাঝুরির গাছ, ঠিক থেকে ভিড়, আর হাতের তৈরি জিনিস, সঙ্গে মুগ্ধতা। সুন্দর জিনিসকে যতই বিশেষণে সাজানো হোক না কেন তা কম পড়বেই, এ শুধু অনুভূতির। আর আমার চোখ পড়ে যায় বেছে বেছে হাতের গয়নার দিকে, কিন্তু যা আমার পছন্দের হয় তা আবার আমার সাইজে হয় না। ভেবেছিলাম সোনাঝুরিতে 30 মিনিট কাটিয়ে বাড়ি ফিরব, কিন্তু যখন আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2 ঘন্টা পের করে ফেলেছি, তবুও গোটা সোনাঝুরির হাটটা আমরা ঘুরে উঠতে পারিনি। আর মাত্র 2টো জিনিস কেনা হয়েছে। সন্ধ্যা নেমে যাচ্ছিল, সেজন্য আমরা পাশের নার্সারি থেকে কিছু ফুলের গাছ কিনে অবশেষে বাড়ি ফিরেছিলাম। আজ এই পর্যন্তই, টাটা।